রয়েছেন তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি আমি সহমর্মিতা জ্ঞাপন করছি। প্রিয় সমাবেশ, অনেক রাত হয়েছে, ঈশার আজান দিয়েছে ইতিমধ্যে। বক্তব্য আপনারা শুনেছেন, আমি খুব বেশি লম্বা করব না আমার বক্তব্য। 17 বছর একটি ফেসিবাদের বিরুদ্ধে আপনারা এবং আমরা সম্মিলিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা লড়াই এবং সংগ্রাম করছি। প্রিয় বন্ধুরা, সবসময় আমাদের সাংগঠনিক অভিভাবক তিনি তার বক্তব্যের মধ্যে সবসময় যে কথাটা বলতেন সেটা হচ্ছে, আমরা যে লড়াইটা করছি এই লড়াইটা বিএনপিকে ক্ষমতা নেওয়ার জন্য এই লড়াইটা আমরা করছি না। আমরা লড়াই করছি বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার, অর্থাৎ বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে তার ভোটের অধিকার প্রয়োগ করবে। সেই ভোটের অধিকার 17 বছর শেখ হাসিনা তার প্রেতাত্মরে কেড়ে নিয়েছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে। আমরা সেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আমরা লড়াইটা করছি বাংলাদেশের মানুষ পথে পথে ঘাটে মাঠে প্রান্তরে চার দোকানে বসে মন খুলে স্বাধীনভাবে তার কথা বলতে পারে না। অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে শেখ হাসিনা। আমরা মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। বন্ধুরা, আমরা বাংলাদেশ থেকে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের মাঝ থেকে অনেক সহযোগিতা বন্ধু হারিয়ে গিয়েছে, অনেকে প্রাণ দিয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। বন্ধুরা আমার, 17 বছরের যে নির্যাতন শেখ হাসিনা কর্তৃক এবং ছাত্রলীগ যুবলীগ কর্তৃক আমরা এখানে যারা বসে আছি, তিনটি সংগঠনের ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলার 5 জন শীর্ষ নেতৃবৃন্দ, পৌরসভার 5 জন নেতৃবৃন্দ এবং জেলার 3টি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সমন্বয়ে আজকে এই যৌথ কর্মী সভা। এখানে যারা বসে আছে তারা আমি মনে করি সবাই একের অধিক মামলার আসামি। আপনারা সবাই একাধিকবার জেলে খেটেছেন, আপনারা রিমান্ডের নামে অমানসিক নির্যাতন ভোগ করেছেন বারবার। প্রিয় বন্ধুরা, এই যে আপনারা নির্যাতন ভোগ করেছেন তার মানে আপনারা বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আপনারা ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু মনে রাখবেন যে আপনাদের থেকে, আমাদের থেকে সব থেকে বেশি ত্যাগ স্বীকার করেছে জিয়া পরিবার। কথাটা কি সত্য? আপনার থেকে, আমার থেকে বেশি ত্যাগ স্বীকার করে নাই জিয়া পরিবার। যখন আমরা দেখি বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্ভের সাথে বলেন আমার প্রিয় 400 কোটি টাকার মালিক, আমরা যখন দেখি ওই ছাত্রলীগের সোনার ছেলেরা, জেলা পর্যায়ের নেতারা 2000 কোটি টাকার মালিক, শেখ হাসিনা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেন না। পিয়ন যখন 400 কোটি টাকার মালিক হয় আর সেই পিয়নের যে মালিক তার খবরটা বাংলাদেশের মানুষ জানতে চায়, আর আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, ফরমাইশি রায় দিয়ে শেখ হাসিনা তুমি 2 কোটি টাকা, যে টাকা জিয়াউর রহমানের ফাউন্ডেশনের নামে ওই কুয়েত সরকার দিয়েছিল, সেই ব্যাংকের টাকা ব্যাংকে রয়েছে 2 কোটি টাকা, আজকে 10 কোটি টাকা হয়েছে। অথচ আমার নেত্রীকে শেখ হাসিনা নির্দেশে ওই নয়ন বলেছে আদালত ছিল কিন্তু ন্যায় বিচার ছিল না। সেই আদালত প্রিয় নেত্রীকে 10 বছরের কারাদণ্ড দিয়েছিল। বন্ধুরা, আমার প্রিয় নেত্রীর বয়স 80 বছর ছুঁই। একজন 80 বছরের মানুষ
তারপরে আবার মহিলা, তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনা, এবং 7 বছর আমার প্রিয় নেত্রী কারারুদ্ধ অবস্থায় ছিল। প্রিয় বন্ধুরা আমার, আজকে যারা প্রিয় নেত্রীকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে কারারুদ্ধ করে রাখলেন, তাদের সাথে আপোষ করবেন? আপোষ তো আমরা শুনতে পাচ্ছি এবং আমরা অনেক উদ্বেগের সাথে লক্ষ্য করছি। বাংলাদেশের কোথাও কোথাও অনেক নেতৃবৃন্দ তাদের সাথে আপোষ করে চলছেন। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, ইতিহাস জানবেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন যে শেখ হাসিনা প্রতিবাদ তার নির্দেশে আমার প্রিয় ছাত্র নেতা নুরুজ্জামান জলিকে পরপর 19টা গুলি করে হত্যা করেছিল। সেই হত্যাকারীদের সাথে আপোষ করবেন আপনারা? প্রিয় বন্ধুরা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা ওদের আমার প্রিয় নেত্রীকে তার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছিল। আপোষ করবেন তাদের সাথে? সেদিন আমার প্রিয় নেত্রী তার 2 চোখের পানি শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। আমরা বাংলাদেশের মানুষ, সারা বিশ্ববাসী সেদিন অবলোকন মনে চেয়ে চেয়ে দেখেছিল আমার প্রিয় নেত্রীর অবস্থা। আজকে ওই যারা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ ছিল তাদের সাথে আপোষ করে রাজনীতি করবেন? প্রিয় বন্ধুরা, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল এই জামালপুর জেলায় আজকে ঐক্যবদ্ধভাবে যে কর্মী সম্মেলন করছে, সেই সম্মেলনের মাঝেটা তো আপনারা এখনো বুঝতে পারেন না। যদি বুঝতে পারতেন, ইয়াসিনের ব্যাখ্যা দেওয়া লাগতো না, তালি হয় না একসাথে। আপনারা বুঝতে পারেন নাই কি কারণে আপনাদের একত্রিত করা হয়েছে। দেশ নায়ক তারেক রহমান কিন্তু বুঝেছে আমার এই 3টি সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল চালিকা শক্তি। সংগত কারণে এই 3টি সংগঠনকে আবার ঐক্যবদ্ধ করতে হবে, ঐক্যবদ্ধ রাখতে হবে। কেন ভেবেছেননি? রাজনৈতিকভাবে রাজনৈতিক বিচক্ষণতা এবং দূরদর্শিতা দিয়ে আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান চিন্তা করেছে। কারণ আমি কাউকে খাটো করে দেখবো না, করে আমাদের আরো অনেক অঙ্গ এবং সহযোগী সংগঠন রয়েছে, তাদেরকে আমি ছোট করে দেখছি না। কিন্তু মনে রাখবেন, আপনারা হচ্ছেন মূল চালিকা শক্তি বিএনপি। অনেকে বলেন বিএনপি আমাদেরকে মূল্যায়ন করে না, এটা করে না, সেটা করে না। ভাই, আমরা তো ছিলাম, রাজপথে আন্দোলন করেছি। আমি বেশি বলবো না, কিন্তু মনে করবেন এবং একটু গভীরে চিন্তা করবেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি এই 3টি সংগঠন নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে অটুট এবং মজবুত করে রাখেন, অনেক কিছু কিন্তু সম্ভব, অনেক কিছু সম্ভব। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা ইতিমধ্যে আপনারা তো রাজনৈতিকভাবে সচেতন সবাই নেতা, আপনারা তো গণমাধ্যমের মাধ্যমে কিছু খবর আপনারা দেখছেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হচ্ছে। বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক কিছু পট পরিবর্তন ঘটছে। এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে এবং রাজনৈতিক এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমরা দেখলাম ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি নতুন করে প্রেম করার চেষ্টা করছে, নতুন করে প্রেম করার চেষ্টা করছে। নয়ন বলেছে, এখনো আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে অভিষ্ট লক্ষ্য, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সংসদ গঠিত হবে, সেই সংসদের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তারাই বাংলাদেশ পরিচালনা করবে। আমরা কিন্তু এখনো সেখানে পৌঁছতে পারি নাই। সেজন্য আমরা যখন দেখি ৭১ এবং ২৪-এর পরাজিত শক্তিরা
প্রেম করার চেষ্টা করছে, তখন আমাদের সকলকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয় বন্ধুরা। কারণ ওই অভিষ্ট লক্ষ্য এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য হয়তোবা আমাদের আরেকটি লড়াই, আরেকটি সংগ্রাম করা লাগতে পারে। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধুরা। রাজনীতি আমরা করি, সবাই করি, কিন্তু রাজনীতি আমরা করি সম্মানের জন্য, অবশ্যই সম্মানের জন্য রাজনীতি করি। রাজনীতির সম্মান যদি না থাকে, সাধারণ মানুষ যদি বিএনপির নেতা কর্মীদেরকে সম্মান না করে, সেই রাজনীতি করার প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত মনে করি না। সেজন্য রাজনীতিকে সুন্দর করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, রাজনীতিকে স্থায়ী করার জন্য সব থেকে বড় প্রয়োজন হচ্ছে আদর্শ। আমাদের তো একটা সুন্দর আদর্শ রয়েছে নাকি? আমাদের আদর্শ রয়েছে না বলি বন্ধুরা আমার? আচ্ছা, আপনারা যারা হাঁটছেন, আপনারা দয়া করে এত হাঁটাহাঁটি করছেন, আপনারা, আমরা কি বক্তব্য শেষ করে দিব? বেশি সময় নেব না প্রিয় বন্ধুরা। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার রাজনৈতিক জীবনী সম্পর্কে আপনারা যারা এখানে বসে আসেন সবার কিন্তু জানা প্রয়োজন। জিয়াউর রহমানের জীবন যাপন, তার রাজনৈতিক যে জীবনটা ছিল, তিনি একসময় সেনাবাহিনীর প্রধান ছিলেন, সে কিভাবে তার পেশাদারিত্বের সাথে তার চাকরি জীবনের দায়িত্ব পালন করেছেন, কিভাবে উনি রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, সবকিছু আপনাদের আমাদের জানা প্রয়োজন। কারণ আপনারা সবাই নেতা, আপনাদের কাছ থেকে আপনাদের অধীনস্থ কর্মীরা কিন্তু জানবে। সেজন্য জিয়াউর রহমান হচ্ছে আমাদের আদর্শের জনক। উনি মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হন নাই, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে প্রিয় মাতৃভূমিকে হানাদার মুক্ত করে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছেন। প্রিয় বন্ধুরা, আফসান সুন্দরভাবে বলেছে, বাংলাদেশে আজকে অর্থনৈতিক ভাবে যে কয়টা অর্জন রয়েছে, বিদেশি রেমিটেন্স, জিয়াউর রহমানের উদ্যোগ। আজকে গার্মেন্টস বলেন, যেখান থেকে বিদেশি অর্থ আমরা সঞ্চয় করি, অর্জন করি, সেটাও জিয়াউর রহমানের সৃষ্টি। এগুলো আপনারা জানেন তো? প্রত্যেকটা অর্থনৈতিক খাতে জিয়াউর রহমানের যে অবদান, এখন পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোন সরকারি সেটা এখনো করতে পারে নাই প্রিয় বন্ধুরা। সেজন্য জিয়াউর রহমান অত্যন্ত সততার সাথে তার জীবনযাপন করতেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতেন। জিয়াউর রহমান বাংলাদেশে যে অল্প কয়েকদিন এই দেশটাকে পরিচালনা করেছিলেন, তার দেশপ্রেম ছিল অনেক গভীর। তার দেশপ্রেম নিয়ে অনেক বই আছে, আপনারা একটু পড়বেন দয়া করে প্রিয় বন্ধুরা আমার। তাহলে কি হবে জানেন? আমাদের রাজনীতিটা সুন্দর হবে, পরিচ্ছন্ন হবে, পরিশুদ্ধ হবে। ইনশাআল্লাহ এই দলটাকে আল্লাহ বাঁচিয়ে রাখবে যুগের পর যুগ। মনে রাখবেন, আপনি এবং আমি কেউ কিন্তু এই দেশের জন্য বা দলের জন্য অপরিহার্য, আপনি এবং আমি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অখণ্ডতা রক্ষার জন্য অবশ্যই একটি অপরিহার্য রাজনৈতিক দল। সেই জন্য এই দলটাকে বাঁচিয়ে রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব রয়েছে। বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা, দেশ নায়ক তারেক রহমান আমাদের শক্তির উৎস, আমাদের সাংগঠনিক অভিভাবক। গত 5ই আগস্টের পরে ওনার বক্তব্য বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। আপনারা শুনছেন, আমরাও শুনছি। বাংলাদেশের মানুষ কিন্তু তার বক্তব্য ইতিমধ্যে শুনেছেন। তারেক রহমানের কোন বক্তব্য এ পর্যন্ত বাংলাদেশে তার কোন নিন্দুক, সমালোচনা করতে পেরেছে? হ্যাঁ, তার মানে কি? বাংলাদেশের মানুষ তারেক রহমানকে গ্রহণ করেছে, তারেক রহমানকে গ্রহণ করেছে ফিউচার লিডার্স হিসেবে, নাকি? তারেক রহমান ফিউচার লিডার্স অফ নেশন। সেজন্য তারেক রহমানের মধ্যে গভীর প্রেম রয়েছে, আমরা জানি না, দেশপ্রেম রয়েছে তারেক রহমানের মধ্যে। কারণ তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে, যার বাবা রাষ্ট্রপতি, যার মা 3 বারের প্রধানমন্ত্রী, পৃথিবীর ইতিহাসে বিরল। কিন্তু আজকে তারেক রহমানের সম্পর্কে আমরা বিগত দিনে অনেক ষড়যন্ত্র হতে দেখেছি। দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে প্রিয় বন্ধুরা।
তারেক রহমান যাতে বাংলাদেশে স্বাভাবিক কোন রাজনীতি করতে না পারে সেজন্য চক্রান্ত অতীত হয়েছিল, এখনো অব্যাহত রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে তারেক রহমানের মধ্যে গভীর দেশপ্রেম রয়েছে। আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, তারা কখনো চায় না বাংলাদেশে একজন দেশপ্রেমিক নেতা এই বাংলাদেশকে পরিচালিত করুক। যখনই একজন দেশপ্রেমিক নেতার বাংলাদেশে আবির্ভাব হয়েছে তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। বিগত দিনে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল বন্ধুরা। কারণ তারা জানে তারেক রহমান যদি বাংলাদেশের নেতৃত্ব দেয়, তারেক রহমান যদি বাংলাদেশকে পরিচালিত করে, তাহলে ওনাদের মোড়লগিরি বাংলাদেশে চলবে না। সংগত কারণে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারেক রহমানকে আজকে বাংলাদেশ থেকে 10,000 মাইল দূরে অবস্থান করতে বাধ্য করেছিল। প্রিয় বন্ধুরা, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের প্রিয় নেতাকে দেশে ফিরিয়ে আনা, এখনো আমরা সেই কাজটা করতে পারি নাই। সেজন্য তারেক রহমানকে, তারেক রহমানের ইমেজকে, তার রাজনীতিকে আমাদের ধরে রাখতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যে কাজটি করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিব্রত বোধ করবে, যে কাজটি করলে প্রিয় নেতা বিব্রত বোধ করবে। আমরা সেই কাজটা করতে পারি না প্রিয় বন্ধুরা। সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের শক্তির উৎস তারেক রহমান। আসুন রাজনীতিটাকে এমন ভাবে করি যাতে মানুষের কোনো কষ্ট, মানুষের চলাফেরা আমাদের দ্বারা কোনো বিঘ্ন না ঘটে। আমরা সেই জিনিসটা সবসময় আমাদের চলার পথে যেন স্মরণ রাখি। কারণ বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। সেই দলের সদস্য হয়ে আপনার অনেক দায়িত্ব রয়েছে সমাজের প্রতি, সমাজের মানুষের প্রতি, এই দেশের প্রতি। প্রিয় বন্ধুরা আমার, সেজন্য কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। আপনি যদি কোনো অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হন, প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে সব বক্তাই বলেছে শেখ হাসিনা পালিয়েছে, তার 300 অবৈধ এমপি পালিয়েছে, তার অবৈধ মন্ত্রী পরিষদ পালিয়েছে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পালিয়েছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি পালিয়েছে। কিন্তু এখন অনেক স্বৈরাচারের প্রেতাত্মারা আমাদের মধ্যে ঘোরাফেরা করছে। তারা কিন্তু আপনাদেরকে নানাভাবে প্রলুব্ধ করবে, আপনাদেরকে প্ররোচিত করবে, অন্যায় পথ বাতাবে, আপনাদেরকে বিপদগামী করার চেষ্টা করবে। কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধুরা, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আপনারা যদি বিপদগামী হন, দলের ক্ষতি হবে, প্রিয় নেতা বিব্রত বোধ করবে। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন এই দেশটাকে তো 17 বছর শেখ হাসিনা দুঃশাসন, দুর্নীতি, অপশাসন, গুম, খুন, রাহাজানি, হত্যা সমস্ত কিছুর মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিকরণ করিয়ে পলিটিসাইজ করে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংস স্তূপ থেকে দেশটাকে বাঁচাতে হবে, দেশটাকে এই ধ্বংস স্তূপ থেকে জাগিয়ে তুলতে হবে প্রিয় বন্ধুরা। সেজন্য আমাদের সকলে ইউনিটি অত্যন্ত প্রয়োজন, আমাদের সকলে ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত প্রয়োজন বলে আমরা মনে করি। প্রিয় বন্ধুরা, আপনি বিপদগামী হবেন, আপনি অন্যায় অপকর্মের সাথে জড়িত হবেন, দল কিন্তু আপনার এই ব্যক্তি অপকর্মের দায়, এই অন্যায় কাজের দায় কখনোই গ্রহণ করবেন না। কখনোই আপনার অপকর্মের দায় দল গ্রহণ করবে না। ইতিমধ্যে দেখছেন, গতকালকে আমি শেরপুরে ছিলাম, শেরপুরে থেকে আমি নীলফামারীকে এক নেতাকে কিন্তু আমি বহিষ্কার করেছি, সিনিয়র সহসভাপতি ছাত্র দলে, এই স্বেচ্ছাসেবক দলে। আমি কিন্তু ঠাকুরগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গতকালকে ভেঙে দিয়েছি। আমাদের কষ্ট লাগে, 17 বছর আপনারা ছিলেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, তারপরে আপনাদের একটি অন্যায় কাজের জন্য একটু বিপদগামী হয়েছেন, সেই কারণে আপনাদেরকে দল থেকে বহিষ্কার করতে হচ্ছে, আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। সেজন্য কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয় প্রিয় বন্ধুরা। সেজন্য এমন কোন কাজ করব না যে কাজটি করলে আপনাকে, আমার পক্ষ থেকে আপনাকে বহিষ্কার করতে হবে, অন্তত সেই কাজটা আমরা সবাই করব না। সবাই বিবেকের কাছে প্রশ্ন রাখবো, বুকে হাত রাখবো,
কোন কাজটি করলে সমাজে ভালো হবে, কোন কাজটি করলে খারাপ হবে, ভালো কাজটি করব, মন্দ কাজটি বর্জন করব, এটাই তো হওয়া উচিত প্রিয় বন্ধুরা। ইয়াসিন বলেছে, অবৈধ পথ উপার্জন করে বিরিয়ানি রাখে সস্তাতে হালাল রুটি করে ডাল ভাত খাওয়ার মধ্যে অনেক তৃপ্তির, অনেক আনন্দের, অনেক সুখের আমরা মনে করি প্রিয় বন্ধুরা। সেজন্য আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আসুন এই ধ্বংসস্তূপ যে বাংলাদেশকে শেখ হাসিনা সর্বক্ষেত্রে ধ্বংস করে দিয়েছে, সেই ধ্বংসস্তূপ থেকে নিজেরা ঐক্যবদ্ধ থেকে প্রিয় মাতৃভূমিটাকে আবারও সুন্দর করে সাজিয়ে তুলি। সেজন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি এবং আমি বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সোনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দেশ নায়ক তারেক রহমানের সবচেয়ে সোনার বাংলাদেশ। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশপ্রেমিক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আজকের এই